এই সরকার শুরু হতেই না হতে রাস্তায় বুলডোজার নামিয়ে তিলজলা থেকে তারাতলা তা উচ্ছেদ নেমেছে। সমাজের গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের উপরে যেভাবে নির্বিচারে বুলডোজার চলছে, একদিকে আদালতের গাইডলাইনকে অমান্য করে, অপরদিকে সরকারের ন্যূনতম যে প্রোটোকল, যে পরিকাঠামো আছে সেটাকে তোয়াক্কা না করেই দোকান ঘর গুমটি নির্বিশেষে বুলডোজার চালাচ্ছে। ফলে তাদের রুজিরুটি, বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এটা কতটা স্যার নৈতিকতার মধ্যে পড়ে? এই মুহূর্তে প্রায় 27 লক্ষ বৈধ ভোটার যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে ডিলিট হয়েছে, যারা 54 লক্ষ গিয়েছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু যারা বৈধ কাগজপত্র থাকার পরও যাদের নাম ডিলিট হয়েছে, এখনো পর্যন্ত তাদের রাজ্য কি ভাবছে, তাদের দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে শুনানি করে যারা যারা কাগজপত্র সাবমিট করতে পারবে না তাদের জন্য আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যাদের থাকার পরেও তাদের যারা আজকে আতঙ্কের মধ্যে আছে, সেই আতঙ্ক নিরসনের কোনো শব্দ খুঁজে পেলাম না। এই সুনীল অর্থনীতির কথা বলা হচ্ছে, এটা কাদের জন্য? সেই যেভাবে সমতলে বৃহত্তর স্বার্থে কর্পোরেটদের জন্য জমিগুলোকে নিয়ে 2-4টে কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, এক্ষেত্রেও কি জলে একচেটিয়া তাদেরই দখলে থাকবে? রেলের মানচিত্রে আমাদের ভাঙড় আসুক, এটাও চাইব। আমরা চাই আমাদের রাজ্যে রেলের সম্প্রসারণ হোক, পরিকাঠামোর উন্নয়ন হোক, এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নয়, এগুলিকে অবশ্যই স্বাগত জানাই। সাথে সাথে এটাও চাইব, অলরেডি যে সমস্ত প্রজেক্টগুলো অ্যাপ্রুভাল হয়ে আছে সেইগুলো অগ্রাধিকার দেওয়া হোক, যেমন ফুটপাথ থেকে তারকেশ্বর, এবং সাথে সাথে রেলের মানচিত্রে আমাদের ভাঙড় আসুক, এটাও চাইব। অবশ্যই কোনো বড় প্রজেক্ট করতে গেলে সেক্ষেত্রে কিছু হকারদেরকে সরাতে হবে, কিন্তু স্যার তাদের উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করেই তাদেরকে সে জায়গা থেকে রিমুভ করা হোক, এটাও স্যার আমরা চাইব। আমরা চাই ইনক্লুসিভ ব্লু ইকোনমি, সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ এর সাথে যুক্ত হোক, বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, ক্ষুদ্র, মাঝারি যারা ব্যবসায়ী আছে, এই ইকোনমির পার্ট হোক, এই বড় প্রজেক্টের পার্ট হোক, আমরা স্যার চাই। পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেই স্কুলগুলোকে রিওপেনের কথা কোনো চর্চা নাই। আমি আশা করব সেই সমস্ত স্কুলগুলোকে রিওপেন করা হোক। সাথে সাথে প্রায় 1200 বিদ্যালয় আছে, যে বিদ্যালয়ে হয় শিক্ষক শূন্য হয়ে আছে, নাহলে গড় একজন শিক্ষকদের সেই বিদ্যালয়গুলো চলছে, সেখানেও শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক। আর যে 49,000 প্রাইমারি স্কুল আছে সেখানে কিন্তু শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হচ্ছে না, সেগুলো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক এবং শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো। কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছিলাম, একটা প্রজেক্ট নিয়ে এসেছিল, 200 কোটি টাকা বরাদ্দ করেছিল মৎস্যজীবীদের স্বার্থে। যখন মাননীয় মৎস্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে 200 কোটি টাকা কোথায় কিভাবে খরচ হলো, মৎস্যমন্ত্রী উত্তর দিতে পারেননি। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, আমাদের সমাজের একটা হেভি অংশের মানুষ সমুদ্র, নদ নদী, খালবিল এই অর্থনীতির সাথে যুক্ত আছে। তবে মিড ডে মিল কারা প্রদান করবে এটা নিয়ে বিতর্ক আছে, কারণ আমরা তৃতীয় বিশ্বের আমরা মানুষ, আমাদের কাছে হেভি ফুড হচ্ছে ডিম। তৃতীয় বিশ্বে আমাদের হেভি ফুড হচ্ছে ডিম, কিন্তু ইসকনের মাধ্যমে যে পরিবেশনের কথা বলা হয়েছে, আমি যতটুকু জানি ইসকন সম্পূর্ণভাবে তারা শাকাহারী। সেক্ষেত্রে তাহলে আমাদের বাড়ির যে ছেলে মেয়েগুলো ওখান থেকে গিয়ে ফিড পেত, অর্থাৎ মিড ডে মিল পেত, তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়, এটাও স্যার প্রশ্ন থেকে যাচ্ছে। 36টি এবং আরো 30টি, টোটাল 66টি যে সংশোধনী এসছে, সেই সংশোধনীগুলোকে এই রাজ্যপাল ভাষণের মধ্যে ইনক্লুড করা হোক। প্রথম অধিবেশনে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল নিয়ে আসা গভর্নর অ্যাড্রেসের উপরে আমার বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা গভর্নর অ্যাড্রেস বললেও কিন্তু ঐতিহ্যগতভাবে আমরা দেখেছি নির্বাচিত সরকারের প্রস্তুত করা বক্তব্যই এই হাউসের মধ্যে তিনি ডেলিভার করেন। এতে তাদের নীতি, অগ্রাধিকার, আইন প্রণয়নের বিষয়গুলো প্রতিফলিত হয়। রাজ্যপাল মহোদয়ের কাজটাই আনুষ্ঠানিকভাবে এই হাউসের মধ্যে সেই তথ্য পরিবেশন করাটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট দেখলে দেখা যাবে সাংবিধানিক প্রধান হলেও তার কর্মকাণ্ড এবং ক্ষমতাটা কতটা সীমিত আছে। আমরা যদি শামশের সিং বনাম পাঞ্জাব রাজ্যের মামলা দেখি, দেশের সুপ্রিম কোর্ট সেখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান
তাদের অবশ্যই মন্ত্রী পরিষদের সাহায্য ও পরামর্শে কাজ করতে হবে। আরেকটি মামলা যদি দেখি, নাবাম রেবিয়া বনাম ডেপুটি স্পিকার, এই মামলায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সীমিত করেছে আদালত এবং রাজ্যপালকে সাধারণত মন্ত্রীর পরামর্শেই চলার কথা বলেছেন। ভেরি রিসেন্ট যে মামলাটা 2025-এ হয়েছে, স্টেট অফ তামিলনাড়ু ভার্সেস গভর্নর অফ তামিলনাড়ু, সুপ্রিম কোর্ট রাজ্যপালের সীমাহীন ক্ষমতা এবং ইচ্ছাকৃতভাবে বিল আটকে রাখার প্রবণতাকে লাগাম দেয়। স্যার, গভর্নর স্পিচের প্রথম পয়েন্টে আমি দেখলাম যেখানে রাজ্যপাল মহাশয় বাংলা দিবস, পশ্চিমবঙ্গ দিবসের উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে বিতর্ক আছে, আলোচনা আছে। বিগত সরকার পয়লা বৈশাখ দিনটিকে নির্ধারণ করেছিল। আমার প্রস্তাব ছিল 16ই অক্টোবর দিনটিকে, কারণ 16ই অক্টোবর 1905 সালে রবি ঠাকুর বঙ্গভঙ্গ রদের জন্য রাখি পরিধানের যে সূচনা করেছিলেন সেই দিনটিকে স্মরণ রাখার। কিন্তু আমি অদ্ভুতভাবে একটা জিনিস দেখছি, রাজ্যপাল স্যারের বাংলা যে কপিটা আছে বক্তব্যের 20 মে উল্লেখ আছে, ইংলিশ কপিতে 20 জুন উল্লেখ আছে, আর বর্তমান আমাদের পশ্চিমবাংলা সরকার যে নোটিফিকেশন দিয়েছে সেখানে আছে আপনার 20 জুন হিসেবে উল্লেখ করা আছে। যদি এক্ষেত্রে রাজ্যপাল মহাশয়ের বাংলা কপিতে ভুল থেকে থাকে তাহলে এই ধরনের ভুল কিন্তু অনভিপ্রেত। স্যার, রাজ্যপাল মহাশয়ের বলছেন ভয়ভীতি দূরের কথা, সন্ত্রাস মুক্ত পরিবেশের কথা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার কথা বলছেন। অবশ্যই স্যার এগুলোকে স্বাগত জানাবো। আমরা চাই সংবিধান মেনে রাজ্য কার্য পরিচালনা করুক, কিন্তু এটা বাস্তবে হচ্ছে কোথায়? এই সরকার শুরু হতেই না হতে রাস্তায় বুলডোজার নামিয়ে তিলজলা থেকে তারাতলা তা উচ্ছেদ নেমেছে। শুধু স্যার হকার নয়, সমাজের গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের উপরে যেভাবে নির্বিচারে বুলডোজার চলছে, একদিকে আদালতের গাইডলাইনকে অমান্য করে, অপরদিকে সরকারের ন্যূনতম যে প্রোটোকল, যে পরিকাঠামো আছে সেটাকে তোয়াক্কা না করেই দোকান ঘর গুমটি নির্বিশেষে বুলডোজার চালাচ্ছে, ফলে তাদের রুজিরুটি বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এটা কতটা স্যার নৈতিকতার মধ্যে পড়ে? রাজ্যপাল মহাশয় তার বক্তব্যে উল্লেখ করেছিলেন সুনীল অর্থনীতির কথা, অর্থাৎ ব্লু ইকোনমির কথা। প্রধানমন্ত্রী মৎস্য যোজনার অধীনে এই ধরনের অর্থনীতিকে শক্তিশালী করা হবে, মৎস্যজীবীরা উপকৃত হবেন। অবশ্যই আমরা যারা এখানে হাউসে উপস্থিত হয়েছি প্রত্যেকটা সেক্টরের মানুষের উপকৃত হোক সেটা চাওয়ার জন্য। কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছিলাম একটা প্রজেক্ট নিয়ে এসেছিল, 200 কোটি টাকা বরাদ্দ করেছিল মৎস্যজীবীদের স্বার্থে। যখন মাননীয় মৎস্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে 200 কোটি টাকা কোথায় কিভাবে খরচ হলো, মৎস্যমন্ত্রী উত্তর দিতে পারেননি। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, আমাদের সমাজের একটা হেভি অংশের মানুষ সমুদ্র, নদ নদী, খালবিল এই অর্থনীতির সাথে যুক্ত আছে। কিন্তু প্রশ্ন স্যার থেকে যায়, এই সুনীল অর্থনীতির কথা বলা হচ্ছে, এটা কাদের জন্য? সেই যেভাবে সমতলে বৃহত্তর স্বার্থে কর্পোরেটদের জন্য জমিগুলোকে নিয়ে 2-4টে কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, এক্ষেত্রেও কি জলে একচেটিয়া তাদেরই দখলে থাকবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে সেই ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বলুন বা বিভিন্ন ক্ষেত্রে উচ্ছেদ করে দু একটি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে না হয় সেটা কিন্তু আমি নিশ্চয়তা পাচ্ছি না। কতটা সামাজিক উন্নয়ন হবে সেও প্রশ্ন স্যার থেকে যাচ্ছে। আমরা চাই ইনক্লুসিভ ব্লু ইকোনমি, সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ এর সাথে যুক্ত হোক, বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, ক্ষুদ্র, মাঝারি যারা ব্যবসায়ী আছে এই ইকোনমির পার্ট হোক, এই বড় প্রজেক্টের পার্ট হোক, আমরা স্যার চাই। স্যার, রাজ্যপাল মহাশয়ের 15 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন রেলের যোগাযোগ উন্নয়ন নিয়ে কথা বলেছেন। আমরা চাই আমাদের রাজ্যে রেলের সম্প্রসারণ হোক, পরিকাঠামোর উন্নয়ন হোক, এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নয়, এগুলিকে অবশ্যই স্বাগত জানাই। সাথে সাথে এটাও চাইব অলরেডি যে সমস্ত প্রজেক্টগুলো অ্যাপ্রুভাল হয়ে আছে সেইগুলো অগ্রাধিকার দেওয়া হোক, যেমন ফুটপ্রাশিট থেকে তারকেশ্বর, এবং সাথে সাথে রেলের মানচিত্রে আমাদের ভাঙড় আসুক, এটাও চাইব। তবে একটা কথা স্যার, রেলের সাথে সাথে হকার স্যার সম্পৃক্ত হয়ে আছে। অবশ্যই কোনো বড় প্রজেক্ট করতে গেলে সেক্ষেত্রে কিছু হকারদেরকে সরাতে হবে, কিন্তু স্যার তাদের উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করেই তাদেরকে সে জায়গা থেকে রিমুভ করা হোক, এটাও স্যার আমরা চাইব। স্যার, রাজ্যপাল মহাশয়
তার বক্তব্যের 21 নম্বর পয়েন্টে বিদ্যালয় শিক্ষার কথা বলেছেন এবং বিদ্যালয় শিক্ষাকে শক্তিশালী করতে পিএমশ্রী প্রকল্পের কথা বলেছেন। অবশ্যই আমরা এটাকে স্বাগত জানাবো, এটাকে আমরা বিরোধিতা করতে পারি না, কিন্তু একটা ভয়াবহ চিত্রের কথা তার বক্তব্যে ফুটে ওঠেনি। সেটা হচ্ছে যে 2012 থেকে সরকারি তথ্য অনুযায়ী 2012 থেকে গত বছর 5ই আগস্ট পর্যন্ত পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেই স্কুলগুলোকে রিওপেনের করা কোনো চর্চা নাই। আমি আশা করব সেই সমস্ত স্কুলগুলোকে রিওপেন করা হোক। সাথে সাথে প্রায় 1200 বিদ্যালয় আছে যে বিদ্যালয়ে হয় শিক্ষক শূন্য হয়ে আছে, নাহলে গড় একজন শিক্ষক দিয়ে সেই বিদ্যালয়গুলো চলছে, সেখানেও শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক। আর যে 49,000 প্রাইমারি স্কুল আছে সেখানে কিন্তু শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হচ্ছে না, সেগুলো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক এবং শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো। স্যার, আরেকটি সমস্যা শিক্ষা বিষয়ে, সেটা হচ্ছে শিক্ষায় ড্রপ আউটের সমস্যা। আমি একটা তথ্য দেব স্যার, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ড্রপ আউট হচ্ছে। ক্রমশ আমাদের রাজ্যে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু রাজ্যপাল মহাশয়ের ভাষণে সেই ড্রপ আউট নিয়ে কোনো চর্চা ছিল না। তাই আমি সেইগুলোকে বিরোধী হিসাবে একটু স্মরণ করিয়ে দিতে চাইছি হাউজে। 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,52,444 জন। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 7,64,848 জন। কিন্তু 2025-এ এসে দেখলাম আমরা মাত্র 4,73,919 জন। এক লপ্তে এক বছরের মধ্যে প্রায় 3 লক্ষ পরীক্ষার্থী পশ্চিমবাংলায় কমে গেল। কিন্তু দুর্ভাগ্য, যখন বিগত দিনের যিনি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন তাকে প্রশ্ন করলে এই বিষয়গুলো সুন্দর তাত্ত্বিক ভাষায় বলে যথাযথ উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমি আশা করব গভর্নর স্পিচে অ্যাড্রেসে এটা ওঠেনি, আগামী দিনে আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে কোন পদ্ধতিতে গেলে এটা এই ড্রপ আউটের সমস্যার সমাধান হতে পারে। স্যার, আরেকটা তথ্য দিচ্ছি, 20 নম্বর পয়েন্টে স্যার বলেছে মিড ডে মিলের কথা। গতদিন বাজেটে মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে, এটাকে স্বাগত জানাচ্ছি। তবে মিড ডে মিল কারা প্রদান করবে এটা নিয়ে বিতর্ক আছে, কারণ আমরা তৃতীয় বিশ্বের আমরা মানুষ, আমাদের কাছে হেভি ফুড হচ্ছে ডিম। 1 মিনিট আছে আর স্যার, একটু আমাকে 2-4 মিনিট দিতে হবে, আজকে সময় হবে না স্যার, একটু দেবেন। স্যার, আমরা তৃতীয় বিশ্বে আমাদের হেভি ফুড হচ্ছে ডিম, কিন্তু ইসকনের মাধ্যমে যে পরিবেশনের কথা বলা হয়েছে, আমি যতটুকু জানি ইসকন সম্পূর্ণভাবে তারা শাকাহারী। সেক্ষেত্রে তাহলে আমাদের বাড়ির যে ছেলে মেয়েগুলো ওখান থেকে গিয়ে ফিড পেত, অর্থাৎ মিড ডে মিল পেত, তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়, এটাও স্যার প্রশ্ন থেকে যাচ্ছে। স্যার, রাজ্যপাল মহাশয়ের বক্তব্যের মধ্যে একটা বিষয় অদ্ভুতভাবে খুঁজে পেলাম না, এসআইআর। এই মুহূর্তে প্রায় 27 লক্ষ বৈধ ভোটার যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে ডিলিট হয়েছে, যারা 54 লক্ষ গিয়েছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু যারা বৈধ কাগজপত্র থাকার পরও যাদের নাম ডিলিট হয়েছে এখনো পর্যন্ত তাদের রাজ্য কি ভাবছে, তাদের দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে শুনানি করে যারা যারা কাগজপত্র সাবমিট করতে পারবে না তাদের জন্য আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যাদের থাকার পরেও তাদের যারা আজকে আতঙ্কের মধ্যে আছে সেই আতঙ্ক নিরসনের কোনো শব্দ খুঁজে পেলাম না। স্যার, রাজ্যপাল ভাষণের 10 নম্বর পয়েন্টে নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ, সম্পদ বন্টন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের সংক্রান্ত সমাধানের জন্য জনগণনার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। অবশ্যই এটাকে স্বাগত জানাই, কিন্তু এটা সুস্পষ্টভাবে সামঞ্জস্যতা বজায় রেখে যদি করতে হয় জাতভিত্তিক জনগণনা প্রয়োজন আছে। শুধুমাত্র জনগণনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। পরিশেষে বলবো স্যার, আমি 36টি এবং আরো 30টি টোটাল 66টি যে সংশোধনী এসছে সেই সংশোধনীগুলোকে এই রাজ্যপাল ভাষণের মধ্যে ইনক্লুড করা হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।